তানিয়া হারুন। শূন্য এই নির্বাচনে জনগণ কোন দলকে সরকার এবং বিরোধী দল হিসেবে দেখতে চায় তার একটি জরিপ প্রকাশ করেছে ইনোভেশন কনসাল্টিং নামের একটি পরামর্শক প্রতিষ্ঠান। নির্বাচনে এসব জরিপ কি বার্তা দিচ্ছে, এসব নিয়ে আলোচনায় আজ স্টুডিওতে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। আপনাদের তিনজনকে স্বাগত। আমি অ্যাডভোকেট শিশির মনির আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। যেমনটা শুনছিলেন যে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর জরিপে জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে আছে বিএনপি, জামাতের পজিশন আছে দ্বিতীয় নম্বরে এবং এনসিপিকে পেছনে ফেলে পতিত আওয়ামী লীগ তৃতীয় অবস্থানে রয়েছে। এখনো প্রায় 4 মাস বাকি নির্বাচনের। আপনার কি মনে হয় আগামী নির্বাচনে কি এমন ফলাফল হওয়ার সম্ভাবনা আছে? আপনি এই জরিপকে কিভাবে দেখছেন? দেখেন, জরিপ তো জরিপই। একটা জরিপকে কাউন্টার করতে গেলে আরেকটা জরিপ লাগবে। মতামত দিয়ে তার জরিপকে কাউন্টার করা যাবে না। একজন নিয়েছেন, স্যাম্পলিং করেছেন, বিভিন্ন জায়গা থেকে নিয়েছেন, কোন এলাকা থেকে নিয়েছেন, সেখানে কোন, আমাদের দেশে কিন্তু জোন ওয়াইজ পপুলারিটি ডিফারেন্স আছে। দেখবেন স্যাম্পলিং যদি আপনি এক জায়গা থেকে করেন তাহলে এক ধরনের মতামত পাবেন, অন্য ডিভিশনে যান অন্য ধরনের মতামত পাবেন। ফলে আমি কোনো জরিপকে নেগেট করার পক্ষে না, আবার কোনো জরিপকে অ্যাবসলিউট করার পক্ষে না। এবং আগামী নির্বাচনের আগে আর এরকম অনেক জরিপ হবে। কে সবচাইতে বেশি এনকাম্পাসিং জরিপ করতে পারবে এটার উপর নির্ভর করবে রেপ্রেজেন্টেটিভ জরিপ হবে কিনা। আর সেকেন্ড কথা হলো, এই জরিপে যে প্রশ্নগুলো আসছে আমার বিবেচনায় দেখবেন এখানে একটা আইটেম আছে যে 65% মানুষ মনে করে যে তারা যোগ্য ব্যক্তিদেরকে ভোট দেবে। এই নির্বাচনে দলীয় প্রভাবের চাইতেও ক্যাপেবল প্রার্থীকে দিতে পারছে, এটার উপর অনেক কিছু নির্ভর করবে বলে আমার কাছে মনে হয়। শুধুমাত্র প্রতীককে ভোট দেবে বলে এটাও আমার কাছে মনে হয় না। কারণ আমি একটা লোকালিটিতে যাই, তো একটা লোকালিটিতে গেলে এটা আমার ফিলিংস যে যদি আপনি বিফিটিং ক্যান্ডিডেট ফিট করতে না পারেন, আপনি শুধুমাত্র প্রতীকের উপর নির্ভর করেন, দ্যার উইল বি ডিফিকাল্টি। ফলে যে দলেরই জনপ্রিয়তা থাকুক, কম হোক বেশি হোক, আগামী 4 মাসে কে কার সঙ্গে জোট করবে, কে কার সঙ্গে জোট করবে না, কে কোন পন্থা অবলম্বন করবে, কার সাথে কে যাবে না যাবে, এই ক্যালকুলেশন কিন্তু এখনও ফিটিং হয়নি। এই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে অনেক জরিপের রেজাল্ট পরিবর্তন হবে। আর আজকে যেটা বের হয়েছে 115টি প্রতীকের তালিকা দিয়েছে, সেখানে নৌকা প্রতীককে স্থগিত রেখেছে। ফলে একটা মেসেজ পাওয়া যাচ্ছে যে ভোটার তো আছে, মানুষ তো আছে, তাদের এটা কোন দিকে যাবে, কি ধরনের, এটা কি আসন ওয়াইজ হবে নাকি ইন ইটস এন্টায়ারিটি সেন্ট্রাল মনিটরিংয়ের সিস্টেমে হবে, এটাও একটা বিরাট প্রশ্ন দাঁড়াবে। শেষ পর্যন্ত ডাকসু জাকসু বলেন, এগুলোকে দেখে আমার কাছে মনে হয়, দিস ইজ মাই অবজারভেশন, মে বি রং, মে বি ট্রু, অন দ্য বেসিস অফ দ্য অবজারভেশন, এটা আমার কাছে মনে হয় যে আগামী নির্বাচনে কে কী ধরনের প্রার্থী দিচ্ছেন, দে মাস্ট বি ভেরি কেয়ারফুল। এর উপর এমনও হতে পারে সকল জরিপ একেবারে এলোমেলো হয়ে গেছে প্রার্থীর বেসিসে, আবার এমনও হতে পারে যে শুধুমাত্র প্রতীকের উপর নির্ভর করে অনেকেই কাঙ্ক্ষিত রেজাল্ট নাও পেতে পারেন। সো উই অল শুড বি কেয়ারফুল অ্যাবাউট সিলেক্টিং ক্যান্ডিডেট, নট টু সিলেক্ট সিম্বল। অ্যাডভোকেট শিশির, আপনার কাছে যেহেতু আপনি ডাকসু নিয়ে এসেছেন, ডাকসু নির্বাচন নিয়ে আমি একটা প্রশ্ন রাখতে চাই। যেহেতু আপনি জানেন জরিপের ফলাফল অনুযায়ী গত মার্চে যেখানে আওয়ামী লীগের সমর্থন 14% দেখাচ্ছে, সেখানে সেপ্টেম্বরে এসে তা 4% বেড়ে 18% দাঁড়িয়েছে। গতকালকে আমাদের রাজকাহন স্টুডিওতে আমাদের একজন অতিথি এসেছিলেন, তিনি বলেছেন যে আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিকে না জেতানোর জন্য জামায়াত ইসলামীকে সমর্থন দিচ্ছে এবং যার ফলে দেখা যাচ্ছে যে তারা মনে করছে যে অন্য দলকে তারা পছন্দ করে না দেখে তারা জামায়াত ইসলামীকে এগিয়ে রাখতে চায় এবং তিনি এটাও মনে করছেন ডাকসু নির্বাচনে এর প্রতিফলন ঘটেছে। আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের জনগণের কাছে পৌঁছানোর জন্য সমর্থন কি বেড়েছে নাকি অন্য দলকে পছন্দ করে না দেখে আপনাদের প্রতি সমর্থক তারা এগিয়ে আসছে সমর্থক হিসেবে, নাকি দুটার মিশ্রণ? আপনি যেগুলো বললেন যে অন্য দল নাই সেজন্য বাড়ছে, এগুলো কার্যকারণ। রেজাল্ট হলো বাড়ছে না কমছে, এটা রেজাল্ট। আর বাকিটা হলো কারণ, কি কারণে বাড়ছে। শূন্যতা তৈরি হয়েছে তাই বাড়ছে কেউ বলবে, কেউ বলবে একটা বৃহৎ পলিটিক্যাল পার্টি সিনে নাই তাই বলে বাড়ছে, কেউ বলবে ভালো কাজ করছে তাই বাড়ছে, কেউ বলবে ভালো ক্যান্ডিডেট সিলেক্ট করছে তাই বাড়ছে। এই কার্যকারণগুলোকে আপনি একটাই কোয়েশনে দাঁড় করানো তো ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। তবে ডেফিনেটলি দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস।
বাংলাদেশে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে ধরনের বাংলাদেশের ভোটার তো আর অনুপস্থিত না, পিপল আর দেয়ার, তাহলে ভোটার তো ইজ দেয়ার। যেখানে অনুপস্থিত কি অনুপস্থিত হলো একটা স্ট্রাকচারাল লিডারশিপ অনুপস্থিত, এবং স্ট্রাকচারাল লিডারশিপের মধ্যে যারা অফেন্স করেছেন দে আর ইন ডিফিকাল্টি। তাহলে ভোটার কোথায় যাবে? তাদের তো ভোট ব্যাংক আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্পেসিফিক ব্যাংক আছে। এখন এটা কে অ্যাট্রাক্ট করবে? আপনি দেখবেন, আমি গ্রামে গিয়ে যেটা দেখি, পার্টিকুলার কোনো দল অ্যাট্রাক্ট করতে পারছে না। আমি অন্তত 18টা আসন দেখেছি যেগুলোতে আমি নিজে সফর করেছি, অন্য একজনের সঙ্গে সফর করেছি। এখানে অ্যাট্রাক্ট করতে পারছে তারা যে বা যারা ফিট ফর ক্যান্ডিডেট সিলেক্ট করতে পারছে। এখন এই ফিট ফর ক্যান্ডিডেট যদি বিএনপি সিলেক্ট করতে পারে তাহলে বড় একটা অংশ উইল গো উইথ দেম। এই ফিট ফর ক্যান্ডিডেট যদি জামাত ইসলামী সিলেক্ট করতে পারে, বিরাট এক অংশ উইল সাপোর্ট দেম। আমি আম জনতার কথা বলছি, জনগণের কথা বলছি। বড় এক অংশ যদি ফিট করতে পারে অন্যান্য রাজনৈতিক দল, তাদের সঙ্গেও যাবে। এখানে যদি সিলেক্ট করতে কেউ ব্যর্থ হয়, এখানে সবাই হোপ দেখতে চায়। তো যাকে সে ভোট দেবে, যাকে সে ভোট দেবে সে কি আসলে বিজয়ী ক্যান্ডিডেট কিনা, কন্টেস্টিং ক্যান্ডিডেট কিনা, এটার উপরে আমরা আওয়ামী লীগের সমর্থন এই যে উল্লেখযোগ্য হারে বেড়েছে, আবারও আপনার কাছে আসবো। এবারে যেতে চাই ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে, যেহেতু এই প্রসঙ্গেই কথা বলছি যে উল্লেখযোগ্য হারে বেড়েছে আওয়ামী লীগের সমর্থন মার্চ থেকে সেপ্টেম্বরের এই জরিপে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে পতিত সরকারের সমর্থন বেড়েছে, এই হিসাব দেখানো হচ্ছে এই জরিপে, আপনার কি মনে হয় আগামী নির্বাচনে এই সমর্থক বাড়া কি কোনো হুমকির দেখা দিচ্ছে কিনা, হুমকির সম্মুখীন হতে যাচ্ছে কিনা গোটা দেশ? আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ। আমি আসলে মনে করি না সমর্থন বেড়েছে। আমি আসলে কোনো কারণ খুঁজে পাই না। কি হয়েছে, আমার এটা একটা ব্যাখ্যা আছে। যখন জরিপ হয় আপনি খেয়াল করবেন অনেকে মতামত দেন না। এবারও কিন্তু আছে মতামত দেননি এমন মানুষ, তারা সিদ্ধান্ত নেননি। আমি ধারণা করি মার্চে অনেক আওয়ামী লীগ সমর্থক তাদের মতামত দেননি, মানে তারা ভেতরে ভেতরে আছেন। কিন্তু যেটা হয়, আমরা একটা ক্লোজড পোলেও, ক্লোজ সার্ভেতেও বাংলাদেশের মানুষ অনেক সময় খুব কমফোর্টেবল ফিল করেন না। এবার সম্ভবত তারা তাদের মতামতটা জানিয়েছেন, কারণ আওয়ামী লীগ এমন কিছু করেনি বাংলাদেশে যার জন্য মানে ফ্লোটিং ভোট আমরা যেটাকে বলি সেটা সে পাবে। আওয়ামী লীগের হার্ডকোর যে ভোটার আছে সেই ভোটারটাই এখনও আছে, এটাই থাকবে। এই 4% যেটা বাড়লো, এই 4% আগে প্রকাশ করেনি, এবার প্রকাশ করলো, এটা আমি মনে করি। আপনাকে ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান। আমি একই প্রসঙ্গে এবারে আপনার কাছে যেতে চাই ব্যারিস্টার নাসিমউদ্দিন অসীম। যেহেতু জরিপ নিয়ে কথা হচ্ছে, আওয়ামী লীগের প্রতি সমর্থন বাড়ার কারণ কি আপনার কি মনে হয়? এই যে সমর্থন যেহেতু বাড়ছে, উল্লেখযোগ্য হারে বেড়েছে, এই জরিপে এসেছে, প্রকাশ পরে করেছে, যেটা আমাদেরকে ডাক্তার জাহিদুর রহমান বলল, সেই প্রসঙ্গেও আসবো। কিন্তু এর কারণ কি মনে হয় আপনার? সরকারের ব্যর্থতা না কি রাজনৈতিক দলগুলোর বিভক্তি? আপনার দৃষ্টিতে মতামত কি? ধন্যবাদ আপনাকে। আমি জাহিদ ভাইয়ের সাথে একমত। একটা জিনিস আছে কি, রাজনৈতিক সংবেদনশীলতার কারণে আপনার জরিপ প্রকাশ অনেক সময় বিতর্কিত হয়। স্থান কাল পাত্র ভেদে সময়ের কারণে আপনার যে কথাটা বললেন যে আজ থেকে 4 মাস আগে, 6 মাস আগে আপনার যারা আওয়ামী লীগকে সমর্থন করেন বা যারা এবার জরিপে অংশগ্রহণ করেছেন, নিশ্চয়ই বিএনপি বা জামাতের কেউ বলবে না যে আওয়ামী লীগকে সমর্থন করি। তার মানে আওয়ামী লীগেরই নেতাকর্মীরা বা সাপোর্টার যারা আছেন তারা এই জরিপে এবার অংশগ্রহণ করেছেন। বিগতগুলোতে তারা করেনি, কারণ আমরা অব্যবহিত পরে 5ই আগস্টের 2024, 5ই আগস্টের পরে তো আমরা আওয়ামী লীগের কোনো মিছিল কোথাও দেখিনি। এখন কিন্তু মিছিল কোথাও কোথাও বাড়ছে। এটার কারণ হচ্ছে যে মনে করেন যে সরকার ব্যবস্থা নিতে পারছেন না, অথবা রাজনৈতিক দলগুলোর যে একটা অবস্থান ছিল, একটা ঐক্যের একটা জায়গা ছিল বিভিন্ন ইস্যুতে, কিন্তু সবার নিজেদের এজেন্ডা আছে, কিছুটা হলো আপনার দূরত্ব তৈরি হয়েছে। সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে মনে করেন যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের। এটা সময় যত যাবে এটা হয়তো আরও বাড়তে পারে, যদি এখনই মোকাবেলা কেউ না করেন বা এগিয়ে না আসেন, এবং একসঙ্গে এই আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যেকটা রাজনৈতিক দল, ছাত্র জনতা সবাই মিলে যদি আবার একতাবদ্ধ, ঐক্যবদ্ধভাবে যদি এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য এগিয়ে না আসেন, তাহলে এটা বাড়তে থাকবে। আপনি অস্বীকার করতে পারবেন না, বাংলাদেশে আমাদের শিশির মনির নিজেই বলেছেন, বাংলাদেশে তো আওয়ামী লীগের তো একটা ভোট আছে। তো আপনার নেতা না হলে 5,000 গেছেন, 10,000 গেছেন, 1 লাখ চলে গেছেন না হয়, কিন্তু তো তাদের তো কোটির উপরে তো তাদের সমর্থক আছে। তো তাহলে সেটা তো আপনার 18%কে রিপ্রেজেন্ট করে না। তো এটা হচ্ছে যে বাস্তবতাটা, তাই না? আপনি যদি আজকে আওয়ামী লীগের রাজনীতি যদি আপনি স্থগিত নাও করতেন, যেমন নৌকা প্রতীক স্থগিত করেছে, দলকেও যদি আপনি স্থগিত না করতেন, আওয়ামী লীগের এমপি প্রার্থী হতে কেউ আসতো না। এটা হলো বড় বাস্তবতা।
এমপির নমিনেশন নেওয়ার জন্য কেউ আসতো না। যাই হোক, সেটা ভিন্ন কথা, আমি সেখানে কারো সাফাই গাওয়ার কথা আমি বলছি না, আমি বাস্তবতার কথাটা বলছি যেটা আমি উপলব্ধি করি। আর আমরা যে এই যে জরিপটা আমরা দেখেছি, দেখুন এই জরিপটা অনেকগুলো বিষয়ের উপরে হয়, এলাকার উপর। আপনি গোপালগঞ্জে যান, আপনি জরিপটা কী পাবেন দেখেন। আপনি বগুড়াতে যান কিংবা বৃহত্তর নোয়াখালীতে যান, কী অবস্থা হবে, বা যেখানে জামাত অধ্যুষিত অনেকগুলো জেলা আছে আপনি সেখানে যান, তাহলে এটা এক এক জায়গায় এক এক ধরনের রিফ্লেকশন আসবে। নেওয়া হয়েছে সর্বশেষ যেটা আমি দেখেছি যে 41 কত পার্সেন্ট, একটা যেটা ব্র্যাক যেটা করেছে বোধহয়, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, তারা যেটা করেছে 41 কত পার্সেন্ট বিএনপিকে দেখিয়েছে, জামাত ইসলামকে 30% দেখিয়েছে। এখানে এই যে কম বেশির বিষয় না, তারতম্যটা অন্য জায়গাটাতে এরকম যে আপনি কোন সেগমেন্টে, কোন বয়সের, কোন পেশার মানুষের কাছে আপনি গেছেন, কোন এলাকায় গেছেন, নারীদের কাছে গেছেন কতটুকু, তার উপরে ভিত্তি করে কিন্তু আপনি জরিপের একটা ফলাফল পাবেন। কিন্তু কোনো দিন জরিপ সম্ভব না, এটা কখনোই সম্ভব না। আপনি তো মনে করেন যে, আমি একটা কথা বলি, আপনি যদি একটা স্ট্যাটিস্টিক্স বের করতে যান যে মুক্তিযুদ্ধে প্রতিটা গ্রামে কতজন করে শহীদ হয়েছিল, সেটা আপনি মনে করেন যে 72 সালের পরে মনে করেন আপনার এটা নিয়ে মানে গণনা করা শুরু করেছিল, 3 লাখ হওয়ার আগেই কিন্তু বন্ধ হয়ে গেছে। তার কারণটা সেটাই যদি সম্ভব না হয়, তাহলে আপনি এই জরিপ কীভাবে করবেন? আপনি এত মানুষের মধ্যে, এই 18-20 কোটি মানুষের মধ্যে আপনি জরিপ যদি এভাবে হয়, এবং 10,000 মানুষের উপরে কিন্তু আমরা জরিপটা হয়েছে, তো আমাদের তো ভোটার আছে প্রায় 13 কোটির মতো, 10,000 ভোট, 10,000-এর মতামত আপনার জরিপকে রিফ্লেক্ট করে না যে পার্সেন্টেজে কে কোথায় আছে বা কার অবস্থান বেড়ে গেল কিংবা কার নেমে গেল, এটা রিফ্লেক্ট করে না। এটা নাসিমউদ্দিন অসীম, আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি রাখতে চাই, সেটা হচ্ছে যেহেতু জনপ্রিয়তার দিক দিয়ে বিএনপি শীর্ষে আমরা জানাচ্ছিলাম, কিন্তু আরেকটা জরিপে দেখা গেছে সাধারণভাবে যে 13.7% ভোটাররা জামায়াতে ইসলামীর বাংলাদেশের স্থানীয় কার্যক্রম নিয়ে সন্তুষ্ট। সেখানে আবার কিছুদিন আগে 18 সেপ্টেম্বর তারেক রহমান বলেছেন তাদের 7,000 নেতাকর্মীকে শাস্তির আওতায় আনা হয়েছে। এত শাস্তির আওতায় উনি এনেছেন, তাও কেন সন্তুষ্টি আসছে না জনমনে? জনগণের আস্থা কেন এখনো অর্জন করা সম্ভব হচ্ছে না বিএনপির পক্ষে? নাকি এই সন্তুষ্টি আরও বাড়বে সামনে? আপনার কি মনে হয়? আমি একটা জিনিস বুঝি, যেটা আমরা তো আইন কেন করা হয়, আইনটা তো করা হয় আপনার একটা ডেটারেন্ট হিসেবে, একটা অপরাধের জন্য, তাই না? আপনার খুনের জন্য আপনার মৃত্যুদণ্ড আছে, আপনি আজকে মৃত্যুদণ্ড তুলে দেন বা যাবজ্জীবন তুলে দেন 2 বছর, তাহলে দেখবেন যে প্রতি ঘরে ঘরে আপনার খুনোখুনি হবে। আমার কথাটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বড় দল, অনেক নেতাকর্মী আছে, সব নেতাকর্মীরাই কিন্তু আপনার সুশৃঙ্খল হয়তো বা না, কেউ বিপদকামী হতে পারে, আবার অনেকে আছে যে দলের মধ্যে আপনার সুযোগ নেয়, বাইরে থেকে এসে মনে করেন যে দলের সঙ্গে আপনার মিশে যায়। আরেকটা জিনিস আছে যেটা মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে আমি যেটা খেয়াল করেছি, যে বিভিন্ন জায়গায় অপব্যাখ্যা দেওয়া হয়, ভুল তথ্য দেওয়া হয়, আপনার যেটা অন্যরা করেছে সেটা দেখা গেছে যে বিএনপির ঘাড়ে দোষ চাপানো হয়, এ ধরনের একটা অবস্থা তৈরি হয়েছে। আপনার কি মনে হয় না এই কথাটা, এই বক্তব্য তো অন্যান্য দলও দিতে পারে? না, নিঃসন্দেহে দিতে পারে, কিন্তু আমি এরকম ধরুন আপনার 10টা নিউজ আমি দেখেছি, তার মধ্যে দেখা গেছে যে 5টায় দেখা গেছে ভুয়া। একটা রাজনৈতিক দলের কথা বলা হয়েছে, যেখানে বিএনপির কথা বলা হয়েছে বা অঙ্গ সংগঠনের কথা বলা হয়েছে, দেখা গেল যে এর সঙ্গে বিএনপি বা কোনো অঙ্গ সংগঠন জড়িত নেই, অন্য কোনো দল জড়িত। কিংবা দেখা গেছে যে এমন একজন গিয়ে চাঁদাবাজি করেছে, দেখা গেছে যে সে আওয়ামী লীগের লোক। অবাক করা একটা বিষয় আছে, এক ভদ্রলোক আমাকে চেনেন ধানমন্ডিতে, তো ওনার কাছে একজন গিয়ে বলল যে আমি অসীম সাহেবের লোক, 15 লাখ টাকা দিতে হবে। তো ওই ভদ্রলোক খুব আপনার শকড হয়েছে যে এ ধরনের এই হবে, কথা হবে। তো এটা হচ্ছে যে ধরেন আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য কেউ হয়তো বা এই কাজটা করতে পারে, ঠিক এই ধরনের বিষয়গুলো। এটা তো আমি এখন পাবলিকলি বললাম, তাই না? ওই ভদ্রলোক জানেন তো খুব ভালো করে, আমাকে যখন জানিয়েছেন আমি বললাম যে আপনি তাড়াতাড়ি একটু থানায় এই করেন, আর ওই লোকটার মনে করেন যে নাম্বার রাখেন, সব কিছু দেন, তার ধরার ব্যবস্থা করি। দেখা গেছে এই ধরনের নামে আমাদের কোনো নেতাকর্মী নেই। কিন্তু আপনারা যেহেতু জনপ্রিয়তার দিক দিয়ে বিএনপি শীর্ষে রয়েছে, তাহলে জামায়াত কেন 13.7% ভোটাররা কেন জামায়াতের পক্ষে এই তাদের স্থানীয় কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে? আপনাদের আস্থার জায়গাটা কি জনগণের কাছে পৌঁছাচ্ছে? সেই প্রশ্ন 13 মানে কি 13 কি টোটাল 13 আপনি বলছেন? জি, আরো বেশি। জামায়াতের 13.7%, বিএনপির কার্যক্রমে সন্তুষ্ট 8.2% এবং এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট 9.1% ভোটার। এই জরিপের ভিত্তিতে আমি বলছি, এটা আমি একই কথাই বলছি
যে এটা আপনি তো একটা জায়গায় পেয়েছেন, যে সমস্ত জায়গাগুলিতে এবং কত পার্সেন্টের উপরে আপনি এই জরিপটা চালিয়েছেন, কতজনের উপরে? একটা এলাকাতে আপনার মনে করেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকে, তার মধ্যে আপনি তো, আমি যদি মনে করি যে সারা দেশের 10,000-এর উপরে আপনার জরিপটা চলে, তাহলে আপনার মনে করেন যে একটা গ্রামে, বাংলাদেশে 68,000 গ্রাম আছে, তো আপনি তো গ্রামেতে 5 গ্রাম মিলিয়ে আপনার দেখা গেছে একজনের সঙ্গে কথা বলেছেন। এটা আপনার রিফ্লেক্ট করার কোনো সুযোগ নেই। আপনার সন্তুষ্টি থাকবে, জামাত ইসলাম মানে খুব সুশৃঙ্খল একটা রাজনৈতিক দল। আমি নিজেও মানে জামাতের কর্মকাণ্ড টু দ্য এক্সটেন্ট অফ দেয়ার অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ডিসিপ্লিন এবং তাদের মধ্যে যে রেসপেক্ট, তাদের যে শৃঙ্খলাটা তাদের মধ্যে আছে, এটা আমি নিঃসন্দেহে স্বীকার করি। কিন্তু ওনারা অনেক কিছু যেটা যেভাবে করতে পারেন সেটা অন্য রাজনৈতিক দল হয়তো বা করতে পারেন না, যার কারণে অনেক কিছু অনেকেরটা দেখা যায় না, অনেকেরটা দেখা যায়। তো যে কারণে সাধারণ মানুষও মনে করেন যে সব কিছু আপনার ভিজিবল যদি না হয় তাহলে আপনি বুঝতে পারবেন না। বুঝতে পারবো না। এবং মতামতটা সে কারণেই আপনার এই আলোচনায় আবারও ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরছি। অ্যাডভোকেট শিশিরমণি, আমি আবারও আপনার কাছে যেতে চাই। আপনার কাছে যেহেতু আমি প্রশ্ন, কিছুক্ষণ আগে আমাদের আরেক বক্তা বলছিলেন যে জরিপের গ্রহণযোগ্যতা নিয়ে, জরিপ কতজনের উপর করেছে, তো এই গ্রহণযোগ্যতা নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। বেশ আগে স্বৈরশাসকের আমলে বিবিএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন জরিপ ও শুমারির তথ্য নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলেছেন বিভিন্ন অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা। কারণ বিগত সরকারের আমলে ম্যানিপুলেটেড পরিসংখ্যানের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাড়িয়ে দেখানো হতো, এই অভিযোগও তোলা হয়েছিল এবং সিপিডি অভিযোগ তুলেছিল বিবিএস এর এই ডেটা ঠিক না, এই বক্তব্য নিয়ে আপনি কি বলবেন আজকের এই জরিপ নিয়ে? আমি দুইটা জরিপ নিয়ে যদি একটু পার্থক্য দেখাতে বলি, আপনার মতামতটা জানতে চাচ্ছি। জরিপের তো একটা সায়েন্স আছে, এটা তো একটা ডিসিপ্লিন আছে। এগুলো যারা করেন, যারা অ্যানালাইসিস করেন, ডাটা অ্যানালিস্ট আছে, এটা কিন্তু একটা গ্রামার। এটাকে যদি আমি এনকাউন্টার করতে চাই, তা আরেকটা গ্রামাটিক্যাল অ্যানালাইসিস দাঁড় করাইতে হবে। আমি যদি আমার মতো অ্যাব্রাপ্টলি নিগেট করে দেই, আবার অ্যাব্রাপ্টলি অ্যাকসেপ্ট করে দেই, তো দ্যাট উইড বি কন্ট্রারি টু দি গ্রামার। তো এছাড়া দুনিয়াতেই কিন্তু আপনার এই যে সার্ভে যে করেন, সার্ভে স্যাম্পলিং কী হয়, তারপরে সার্ভে কোন এলাকা থেকে করা হচ্ছে, কোন এইজের মানুষ করা হচ্ছে, কোনটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন, কোনটা একেবারে ক্লোজ কোয়েশ্চেন, নানান ধরনের ইস্যু আছে। ফলে আমি কোনো জরিপকেই রিজেক্ট করার পক্ষে না। যদি রিজেক্ট করতে হয় তাহলে আমাকে আরেকটা কাউন্টার স্টাডি দিয়ে রিজেক্ট করতে হবে। আবার এটারও আমি পক্ষে নই, একটা জরিপ আসলো তাই আমি 100%-এর উপর রিলাই করে ফেললাম, এটারও আমি পক্ষে নই। তো যেটা এখানে দেখার বিষয় যে অবজেক্টিভলি আরও করবেন, নিশ্চয়ই সময় আছে, আরও কাউন্টার হবে, আরও স্যাম্পলিং, এক্সটেন্সিভ স্যাম্পলিং হবে, তখন আমরা বুঝতে পারবো যে রেপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারে জরিপগুলো হচ্ছে কিনা। এখানে 10,000, স্যাম্পলিংটা হলো 10,000 দেখবেন। এইজের একটা ব্যাপার আছে এবং যে কয়েকটা কোয়েশ্চেন এখানে ওনারা ফিট করেছেন তার মধ্যে ওনারা দেখাতে চাচ্ছেন শিক্ষিত অশিক্ষিতের মধ্যে পার্সেন্টেজ কী করে ওঠানামা করেছে, এবং তারা দেখিয়েছেন যে শিক্ষিত লোকদের মধ্যে জামাত ইসলামের প্রতি পজিটিভ টেন্ডেন্সি বেড়েছে, আর অপেক্ষাকৃত কম এডুকেশন বলতে আমি মানে কাগজে কলমে হাতে লেখা বলছি, যারা কাগজে কলমে লেখাপড়া নাই, বহু জ্ঞানী লোক আছে গ্রামে, এটা আপনি বাস্তবে গেলে দেখতে পাবেন। তো তাদের কথাও এখানে বলছেন যে এরকম লোকেরা কম রেসপন্স করেছে। এখানে মোটামুটি একটা ডাইভার্সিটি দেখানোর চেষ্টা করেছে, বাট আই এম নট ফুললি রিলাইং অন ইট। আমি বলছি এই ধরনের ট্রেন্ড থেকে যারা আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সম্পৃক্ত, আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে, সতর্ক হওয়ার বিষয় আছে। শেষ পর্যন্ত এরকম হচ্ছে কাউন্টার এনকাউন্টার, রাইটে রং, জরিপ থেকে সতর্ক থাকার আমি মনে করি এটা যেখানে জামাত ইসলামের ব্যাপারে এই যে একটা ফাইন্ডিং এখানে আসছে যে জামাত ইসলামী অপেক্ষাকৃত কম শিক্ষিত লোকের মধ্যে ইজ নট অ্যাকসেপ্টেড। আই বিলিভ দিস ইজ এ মেসেজ, জামাত পিপল শুড টেক দ্য মেসেজ যে এটাকে অ্যাড্রেস করলে নেগেটিভ কিছু নাই। এখন যদি জামাত এটাকে অ্যাড্রেস করতে পারে, কালেকটিভলি অ্যাড্রেস করতে পারে রুট লেভেলে, তাহলে বেনিফিট হওয়ার পসিবিলিটি আছে। আর যদি মনে করে যে এটা দিয়েছি আমরা একটা গো ধরে থাকি, এটার উপর আমরা কোনো এমফেসিস না দিই, 10,000 লোকের নিয়েছে আমি রিজেক্ট করে দিলাম, তাহলে তো আমার কোনো লার্নিং হবে না, আমার কোনো পজিটিভ কিছু হবে না। সো আমি এটাকে পজিটিভলি নেওয়ার পক্ষে, এই অর্থে ফর লার্নিং, নট টু রিজেক্ট ইট, আইদার টু অ্যাকসেপ্ট ইট। অ্যাডভোকেট শিশিরমণি, আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। ঠিক একই প্রসঙ্গে আমি এবারে যেতে চাই ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে এই জরিপটা কতটা বিশ্বাসযোগ্য বলে আপনি মনে করেন? কারণ আমার কাছে মনে হয় এইসব জরিপের কারণে কোনো দলের আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার পাশাপাশি কোনো দলের মনোবল ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। আপনার কি মনে হয় সম্ভাবনা আছে কিনা, নাকি সব দলকেই তাদের কৌশল প্রণয়নে আসলে সহযোগিতা করবে বলে মনে করেন আপনি, যেহেতু নির্বাচন সামনে? ধন্যবাদ। আমি জরিপের মেথোডোলজি নিয়ে খুব সিরিয়াসলি প্রশ্ন করছি না। যারা জরিপটা করেছেন, যে প্রতিষ্ঠান এটার সাথে জড়িত আছে, আমি ওনাদের সম্পর্কে জানি
এবং আমি মনে করি তারা একটা ভালো মেথোডোলজি ফলো করেছেন। সুতরাং এটা নিয়ে মেজর সমস্যা না। আমার সমস্যাটা বা প্রশ্নটা অন্য জায়গায়। আমাদের এই অঞ্চলের জরিপ আসলে সবসময় রিলায়েবল হয় না মেথোডোলজির কারণে না, আমাদের জনগণের নেচারের কারণে। ভারতে দীর্ঘদিন থেকে জরিপ হয়, দেখবেন ভারতেও খুবই উল্টোপাল্টা ফল মানে জেনুইন নির্বাচনে হয়েছে। এর কারণ কি তাহলে কি ভারতেও ঠিকমতো জরিপ হচ্ছে না? উত্তর হচ্ছে ব্যাপারটা তা না। সম্ভবত আমাদের দেশের মানুষজন ঠিকঠাক কথা বলতে চায় না, জবাব দিতে চায় না, তাদের সততার অভাব আছে। এটা পার্সোনাল লেভেলে হলেও সম্ভবত এই একটা কারণে খুব ভালো প্রতিফলন হয় না। সেই জন্য আমি এটাকে খুব বেশি রিলাই করা যাবে তা মনে করছি না। তবে আমি একমত শিশির ভাই যেটা বললেন, প্রত্যেকটা দল যদি তার যে দুর্বলতাটা দেখা যাচ্ছে সেটা যদি নাও থাকে, সেটাকে যদি সে কগনিজেন্সে নেয়, যেমন ধরুন বিএনপি যদি এটা ধরে নেয় যে জামাতের সাথে তার পার্থক্য 10-11% মাত্র এখন, এবং বিএনপি যদি মেনে নেয় যে আপনি শুরুতে একটা প্রশ্ন করেছিলেন, আওয়ামী লীগ যদি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেয় জামাতকে ভোট দাও বিএনপিকে ঠেকানোর জন্য, সো জামাতের 30% আর 19% মিলে প্রায় 50% বিএনপি হেরে যাবে নির্বাচনে, সম্ভাবনা আছে। যদিও পার্সেন্টেজ অফ ভোট সবসময় সিটে রিফ্লেক্টেড হয় না, ওইটার আরেক হিসাব আছে, কিন্তু মোটা দাগে হয়ে যেতে পারে। সো বিএনপি যদি এগুলো দেখে সতর্ক হয় যে আমি অবশ্যই এখন নতুন করে কাজ করতে হবে, এবং এখানে আরেকটা খুবই ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে, শিশির ভাই খেয়াল করেছেন কিনা জানি না, বিএনপির খুব সামান্য হলেও সমর্থন আগের চেয়ে কমেছে। আমরা শুনছিলাম যে বিএনপি যেটা কমবে, জামাত অপেক্ষা করলে জামাতের বাড়বে, জামাতেরও কমেছে কিছুটা, এবং জামাতের কমার পরিমাণ বিএনপির চাইতে একটু বেশিও। সো নানান রকম ফাইন্ডিং আছে। প্রত্যেকটা দল যদি তার জায়গা থেকে, জামাতও যদি চিন্তা করে যে না আমার এইটুকু বা কেন কমবে, কথা তো ছিল বাড়বে, কারণ বিএনপির তো এই যে চাঁদাবাজি বা যে অভিযোগ করছেন বিএনপির বিরুদ্ধে আছে, এবং ফ্র্যাঙ্কলি জামাতের বিরুদ্ধে খুব মেজর এইসব অভিযোগ শুনি নাই আমরা, তো তারপরও কেন কমছে, তাদের এই জিনিসগুলো যদি তারা ফাইন্ড আউট করেন তাদের কাজে লাগবে। ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। এবারে আসতে চাই ব্যারিস্টার নাসিমউদ্দিন অসীম আপনার কাছে। ডাক্তার জাহিদুর রহমান ভারতের প্রসঙ্গ আনছেন, কিছু উত্তরদাতাদের বড় অংশ চান ভারত পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে, কিছু সংখ্যক চান পাকিস্তানের তুলনায় ভারতের সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে। আসলে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখার কি কোনো যৌক্তিকতা আছে? কারণ ভারত তো এখনও ষড়যন্ত্রে লিপ্ত আছে, যার প্রমাণ গতকাল বিএনপি মহাসচিবের প্রকাশিত সাক্ষাৎকার। বলা হচ্ছে বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্ব আরও প্রকট করতে ইচ্ছাকৃতভাবে নাকি তারা ফেক যে সাক্ষাৎকার সেটা প্রকাশ করছে। আপনার এই বিষয়ে কি মতামত? মানে বাংলাদেশের রাজনৈতিক কনটেক্সটে বলছেন আপনি, যে মানে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। যারা উত্তরদাতা ছিলেন তাদের বেশ বড় অংশ আমি একটা জিনিস মনে করি যে আমাদের সম্পর্ক ভালো রাখার বিষয়টা আমি দেখি না, ভারতেরই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বরং ভালো রাখার প্রয়োজন আছে, এটা আমি মনে করি। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন একটা বিষয় যে এটা বলতে গেলে যে মানে দোধারি তলোয়ারের মতো আর কি, আপনি কোন দিকে বলবেন, তাই না? বাংলাদেশের জনগণ আমার মনে হয় 70%-এর মতো ভারত বিদ্বেষী একটা মনোভাব পোষণ করেন। সেটা হচ্ছে যে ভারতের আধিপত্যবাদী একটা মনোভাব, মোড়লিপনা, যেটা বিগত আপনার 15-16 বছর আমরা দেখেছি নির্বাচনগুলোকে প্রভাবিত করেছে, বাংলাদেশের জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে, ফেসিসকে দীর্ঘায়িত করেছে, প্রলম্বিত করেছে, এবং আজীবন ক্ষমতা রাখার জন্য সবসময় তারা সচেষ্ট ছিল। সে কারণে মানুষের মধ্যে কিন্তু ভারত বিদ্বেষী একটা মনোভাব সবসময় রয়ে গেছে। আমি চাইলেও তো আপনার ভারতের সঙ্গে আমার সম্পর্ক ভালো রাখতে মানে বলতেই পারবো না। জি, ভারত কি করবে সেটা তাকেই সিদ্ধান্ত নিতে হবে। প্রতিবেশী রাষ্ট্র যেহেতু আছে, আপনার চোখ দেখাতে কি মুখ দেখাতে কিন্তু বন্ধ করতে পারবেন না। আমার বাসার সামনে যদি শিশির মনির সাহেবের বাসা থাকে, জাহিদ ভাইয়ের বাসা থাকে, ঘুম থেকে উঠে যখন আমি বেরোতে যাব দেখা গেছে দুজনেই একসঙ্গেই বেরোচ্ছি, অবস্থাটা হচ্ছে যে সেরকম। তো আমি ভারতের প্রসঙ্গটা, এটা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনার ডিপ্লোম্যাসি এবং কূটনৈতিক কৌশলের একটা অংশ। এই বিষয়টা দলের নীতি নির্ধারকরা তারাই এটা সিদ্ধান্ত নেবেন। তবে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের সঙ্গে আমি একমত পোষণ করি। ভারত আমাদের এমন কোনো কিছু করেনি, যা কিছু করেছে প্রতিটা বিষয়ে সব কিছু আজ পর্যন্ত যা দেখেছি আমরা, প্রত্যেকটা এদেশের জনগণের বিরুদ্ধে গেছে, জনগণের স্বার্থের বিরুদ্ধে গেছে, রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। সো তারা যদি ভালো কিছু আমাদের থেকে আশা করতে চান, তাহলে নিঃসন্দেহে সেটা আপনার হওয়া উচিত পরিপূরক। তাদেরকেও মনে করেন যে সেভাবে এই করতে হবে। তো সম্পর্ক ভালো করার দায়িত্ব ভারতকে নিতে হবে, এটা আমি বলতে পারি। ব্যারিস্টার নাসিমউদ্দিন, অ্যাডভোকেট শিশিরমণি, আবারও আপনার কাছে ফিরতে চাই।
গত 18 সেপ্টেম্বর আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে ফেসবুকে আপনার নিজের ভেরিফাইড পেজে আপনি একটা কথা বলেছেন, একটি মন্তব্য করেছেন, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের বৈধতার মূল উৎস 106 অনুচ্ছেদ 9 জনগণের ইচ্ছার কারণে বৈধ, এটা বুঝতে না পারলে ভুল করবেন, একদিন অনুশোচনা করবেন। সেই একই পরিপ্রেক্ষিতে নিঝুম মজুমদার আপনাকে একটি প্রশ্ন ছুড়ে মেরেছেন। তার মতে বৈধতার মূল উৎস 106 অনুচ্ছেদ 9, জনগণের ইচ্ছার কারণেও সেটা বৈধ নয়। আপনাকে তিনি বিতর্ক হিসেবে কোন পর্যন্ত যায় সেই প্রশ্ন তুলে দিয়েছেন। আপনি কি এই প্রশ্ন নিয়ে কোনো মতামত আমাদেরকে পরিষ্কার করবেন? ওনার কথার উত্তর আমি দিচ্ছি না, কিন্তু ইস্যুটা আসছে তাই আমি বলছি। জি। আমি মনে করি না কোনো সাইড কথার উত্তর দেওয়ার প্রয়োজন আছে, বাট ইস্যু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এই জন্য দিচ্ছি। জি। নট টু অ্যাড্রেস এনিবডিজ কোয়েশ্চেন, বাট টু অ্যাড্রেস ইস্যু ইন ইস এন্টায়ারিটি। এটা একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, কিন্তু যে একটা দেশে যখন গণ অভ্যুত্থান হয় তখন যে সরকার গঠিত হয়, যে রাষ্ট্র পরিচালিত হয়, তার সোর্স কী হয়। তো গণ অভ্যুত্থান নিজে তো একটা বড় ঘটনা। এই গণ অভ্যুত্থান নিজেই একটা সোর্স অফ পাওয়ারকে ডিরাইভ করে। এই ডিরাইভেটিভ পাওয়ারটা একদিক থেকে হওয়ার কথা ছিল কি, একটা ইলেকশন হবে, ভোট হবে, জনগণ তার মতামত প্রকাশ করবে, কিন্তু এই প্রক্রিয়া হয়নি। হয়েছে একটা আউট অফ সিস্টেমে গিয়ে। আউট অফ সিস্টেমে হতে গিয়ে কী হয়েছে? আউট অফ সিস্টেমে হতে গিয়ে এক্সিস্টিং কাঠামোটা ভেঙে পড়েছে। এক্সিস্টিং কাঠামোটা ভেঙে পড়ে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে একটা নতুন কাঠামো তৈরি করার জন্য। এর সোর্সটা কিন্তু হলো এই অভ্যুত্থান। এর বাইরে আর তো কোনো ইন্টারপ্রিটেশন আছে বলে আমার কাছে মনে হয় না। এই এক্সিস্টিং কাঠামো যদি ভেঙে যায়, 106 কিন্তু এক্সিস্টিং কাঠামো, 100 গভর্নমেন্টাল যে মেকানিজম, পার্লামেন্ট, এগুলো এক্সিস্টিং কাঠামো। গভর্নমেন্ট দায়িত্ব পালন করবে, আরেকটা গভর্নমেন্ট আসবে, ইলেকশন হবে, দিস ইজ এক্সিস্টিং কাঠামো। একজন প্রাইম মিনিস্টার থাকবে, তার সঙ্গে আদার মিনিস্টার্স থাকবেন, দিস ইজ এক্সিস্টিং কাঠামো। এটা নাই তো, এটা ভেঙে পড়েছে। তো ভেঙে পড়া সত্ত্বেও একটা জনগণ তো ভেঙে পড়ে নাই, জনগণ তো আছে। কেউ তো বলতে পারবে না যে বাংলাদেশের জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ 5 আগস্ট হয় নাই। কে বলবে? বলুক না কেউ। যদি এই কথা বলে তাহলে তো সত্য অস্বীকার করা হবে। তাহলে 5 আগস্টের পিছনে যে ফিলসফিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা হলো জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ। এটাকে আমরা এক্সিস্টিং কাঠামোতে যখন ঢোকাতে যাব, এটা নিতে পারবে না, কারণ কাঠামোটা এত পাওয়ারফুল না। কাঠামো ভেঙে গিয়ে আরেকটা ওপেন জিনিসকে যদি আপনি কাঠামোতে ঢোকান, তাহলে কাঠামোকে ধারণ করতে পারবে এটা? নো, বিকজ ইট হ্যাপেন আউট অফ কাঠামো। এই আউট অফ কাঠামোর জিনিসকে আমরা কাঠামোর ভিতরে ঢুকাইতে গেছি, গিয়ে আমার টাইট হয়ে গেছে এখন। এটা তো টাইট না, কিন্তু ইটস ওপেন। এটার যে সোর্সটা, যে পাওয়ারটা, যে ইনহারেন্ট ক্যাপাসিটিটা, জনগণের পাওয়ারের যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে এটাকে, গাঠনিক পাওয়ার, এই গাঠনিক পাওয়ারটাকে আমরা ঢুকিয়েছি একটা স্ট্রাকচারাল পাওয়ারের ভিতরে। 106 ইজ এ স্ট্রাকচারাল পাওয়ার। আমি সেটা বলেছি। যদি 106কে বলি আমরা সোর্স, তাহলে উই উইল ডু মিস্টেক। আর যদি বলি আমরা জনগণের পাওয়ার, গাঠনিক পাওয়ারটা ইজ এ সোর্স, দেন উই উইল ডু সামথিং গ্রেটার। এই গ্রেটার পার্টটাকে অ্যাড্রেস করার জন্য দিস ইজ দি অনলি অ্যাকসেপ্টেবল আর্গুমেন্ট। আর 106টা অ্যাকসেপ্টেবল আর্গুমেন্ট না। এটা করা অর্থ হলো গণ অভ্যুত্থানকে আন্ডারমাইন করা। উই শুড নট আন্ডারমাইন গণ অভ্যুত্থান। অ্যাডভোকেট শিশিরমণি, আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমাদের দর্শকরাও নিশ্চয়ই পরিষ্কার হয়েছে বিষয়টি নিয়ে। আবারও যেতে চাই ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে। এবারে আবারও আসলে ওই জরিপ নিয়ে আমি একটু কথা বলতে চাই। দেখা গেছে জেনারেশন জেড অর্থাৎ জেন জি যারা, সেই ভোটাররা প্রার্থী যারা, তাদের কর্মকাণ্ডকে আসলে বেশি গুরুত্ব দিচ্ছে। তো আপনার কি মনে হয় এই প্রেক্ষাপটে, আপনার বিশ্লেষণ জানতে চাই, তরুণ ভোটারদের ভোট আসলে কাকে বেশি উপকৃত করবে? প্রাথমিকভাবে বলি, জেনজিরা ভুল করছেন। জেনারেলি বলছি, কেন বলছি ভুল করছেন? জাতীয় সংসদ নির্বাচন আসলে কোনো একটা মেয়র নির্বাচন, আপনি আসলে একজন ব্যক্তিকে নির্বাচন করেন, একজন উপজেলা চেয়ারম্যান ব্যক্তিকে নির্বাচন করেন, কিন্তু তাদের চাওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, আমি সেই জায়গায় আসবো। কিন্তু একটা জাতীয় সংসদ নির্বাচন, আপনি আসলে আপনার সরকার নির্বাচন করছেন, সামনে একজন ব্যক্তিকে দেখছেন, তাকে ভোট দিচ্ছেন, কিন্তু দিনের শেষে এদের প্রধান কাজ হবে কেন্দ্রে আমাদের এখানে সরকারকে তৈরি করবে সেটা। সুতরাং জাতীয় সংসদ নির্বাচন মূলত আমাদের আগামী শাসক বা সরকারের নির্বাচন। সুতরাং যদি শুধু ব্যক্তি দেখে ভোট দেওয়ার প্রবণতা হয়, এটা এক অর্থে ভুল হয়। কিন্তু এই প্রবণতার একটা পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, কারণটাও আমরা বলবো। বাংলাদেশে এমপিদের যে কাজ, আদতে যে কাজ, আইন প্রণয়ন করা, স্টেটের পলিসি নিয়ে ডিবেট করা, আইন সংশোধন করা, এই তো আমাদের লেজিসলেচার, পার্লামেন্ট। আমাদের এমপিরা আসলে ওই কাজটা বরং মনে হয় খুবই কম করেন বা করেনই না।
আর বিশেষ করে আমাদের সংবিধানে আর্টিকেল 70 থাকার কারণে এতদিন পর্যন্ত পার্লামেন্টারিয়ানের আসলে কিছু করার ছিল না। একটু সুন্দর বক্তৃতা দিবে, শিশির ভাই ইলেকশন করছেন, অসীম ভাই ইলেকশন করছেন, ওনারা যদি গিয়ে খুব চমৎকার বক্তৃতা দিলে দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে আমরা বলতাম। কিন্তু আর্টিকেল 70-র কারণে আপনি আসলে দলের বিরুদ্ধে ভোট দিতে পারছেন না, সরকার যা চাইবে বা এক ব্যক্তি যা চাইবে সেটাই আইন হবে। ফলে তারা করতেন কি, এলাকায় ব্যস্ত থাকতেন, উন্নয়ন, কালভার্ট, সেতু, টিআর, কাবিখা, ওর বিয়ে, ওর চাকরির ব্যবস্থা করো, ওর চিকিৎসার ব্যবস্থা করো, ইত্যাদি ইত্যাদি সব কিছুর মধ্যে ইনভলভ থাকেন। ফলে জনগণের একটা প্রবণতা তৈরি হয়েছে ব্যক্তিকেও অনেক বেশি দেখার। আমার এখানে যদি একজন ভালো মানুষ থাকেন, আবার উল্টোটা আছে, এগুলো তো আছে, উল্টোটা হচ্ছে না, মানে উল্টোটা হচ্ছে এগুলো তো করছেনই, তার সাথে একরকম দমন পীড়নের কালচারও আছে। চাঁদাবাজির যে আলাপ করছেন, টেন্ডারবাজির আলাপ করছেন, এই জিনিসগুলো তো অনেক সময় অনেক এমপির নেতৃত্বেও হয়েছে। সুতরাং তাদের একটা প্রবণতা তৈরি হয় যে একজন ভালো মানুষ যদি আমার এখানে থাকে তাহলে অন্তত আমি এখানে ভালো কাজ পাবো, প্লাস নিপীড়ন থেকে দূরে থাকবো। এটাকেও দলকে আসলে মাথায় রাখতে হবে। যদিও আবারও বলছি, সংসদ নির্বাচন মূলত সরকারের নির্বাচন। ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। এবারে যেতে চাই ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম আপনার কাছে। আপনি শুরুতে বলছিলেন কিছু 65.5% ভোটাররা বলছেন প্রার্থীর যোগ্যতাই ভোটের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সেই বিষয়টি নিয়ে বলছিলেন, যদি ওই বিষয়টি নিয়ে আবার আপনার কাছে প্রশ্ন উত্থাপন করি। বিএনপির অতীতের প্রার্থী তালিকা নিয়ে প্রশ্ন আছে, দুর্নীতি বা বিতর্কিত প্রার্থী, এই বিষয়ে কিছু অভিযোগ আছে, বেশ কিছু জায়গায় এটা নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে। এই বাস্তবতায় কিভাবে বিএনপি সেই আস্থা আবারও ফিরে পাবে, আপনি কি মনে করেন? দেখুন, আমি তো জরিপের কথাটা আমি বলেছি যে জরিপ কতটুকু আপনার গ্রহণযোগ্য, কোন মাধ্যমে হয়েছে সে নিয়ে প্রশ্ন আছে, সে কারণে আমি জরিপের বিষয়টাকে আনছি না। তবে এটা সত্যি কথা যে আপনার মনে করেন যে একটা নির্বাচন, যে কোনো নির্বাচনে আমরা দলীয় প্রতীক থাকুক বা না থাকুক, ব্যক্তিকেও কিন্তু মানুষ পছন্দ করবে। মানুষের পছন্দ অপছন্দের মধ্যে একজন ব্যক্তির তার নিজস্ব স্বকীয়তা, তার গুণাবলী, যেটা পজিটিভ, যেগুলো পজিটিভগুলোও আসবে, নেগেটিভটাও আসবে। তো সেক্ষেত্রে আপনার পাল্লা যেদিকে ভারী হবে জনগণ সেদিকে ঝুঁকে যাবেন। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বড় দল, এখানে অনেকজন প্রার্থী থাকেন, বিভিন্ন সময় দেখা গেছে 1 2 3 করে প্রার্থী দেওয়া হয়েছে। কিন্তু অনেকে বলে যে রেজাল্ট খারাপ করেছে, 3 জন প্রার্থী ছিল না। 3 জন প্রার্থী ছিল না, 3 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রার্থী কিন্তু চূড়ান্ত একজনই থাকেন। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন কিন্তু একজনই করেন, বাকিরা নির্বাচনটা করেন না। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে এই যে দুর্নীতির কথা, আমি তো সে ধরনের স্পষ্ট কোনো এই তো পাইনি। আমি তো এই কথাটা মানে আপনি যখন বললেন বা ছুড়ে দিলেন একটা প্রশ্ন বা একটা অবতারণা করলেন, আমি এই বিষয়টাতে নাসির উদ্দিন অসীম, জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন মনোনয়ন বাণিজ্য বন্ধের ভয়ে একটি পক্ষ পিআর ঠেকাতে চায়। আমি একটা কথা যদি বলি, এই কথাটা আমি একটা কথা বলি, এগুলো হচ্ছে যে আমি বলি যে এই কথাগুলো দেখেন, মনোনয়ন বাণিজ্য বলে কোনো কিছু নাই। বাংলাদেশ জামায়াত ইসলাম বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সব রাজনৈতিক দলে আপনার রাজনৈতিক দল কিভাবে চলে? রাজনৈতিক দলের কি ব্যবসা প্রতিষ্ঠান আছে? তো তাহলে সে চলেটা কিভাবে? নেতা কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে যারা দেখা গেছে যে আপনার একটু ফিনান্সিয়ালি সলভেন্ট আছে, তারা পার্টিকে আপনার চাঁদা দেয়, সাবস্ক্রিপশন দেয় তারা। এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। এটা দলের জন্যই তো কাজে লাগে। দলে ইলেকশন ক্যাম্পেইনটা করবে কিভাবে করবে? আমার একজন গরিব প্রার্থী আছে যে 2 লাখ টাকা খরচ করতে পারে না, খরচ করতে হবে 20 লাখ টাকা, সে কোথায় পাবে টাকা? এটা ভিন্ন বিষয়। এই যে এই অজুহাত এগুলি তুলে এনে, কিংবা এই যে পিআরের কথা বললেন যে কি যে মনোনয়ন বাণিজ্য, পিআর যদি হয় মনোনয়ন বাণিজ্য হবে সবচেয়ে বেশি। আমার টাকা নাই, আপনি যেতে পারবো না। মানে আমি বলছি না যে দল টাকা পয়সা নিয়ে নমিনেশন দেবে, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটা, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, আমাদের যদি মানসিকতার পরিবর্তন না হয় তাহলে একটা সময় এসে সেখানেও কিন্তু করাপশন ঢুকে যাবে। আগামী প্রজন্মের কথা আমি বলছি, যেই দলগুলো আপনার শীর্ষস্থানীয় দল থাকবে, তারা আপনার 1 থেকে প্রথম যেই মানিটম্যানরা আছে তারা সেখানে ঢোকার চেষ্টা করবে। এর আগেও তো 67% আপনার ব্যবসায়ীরা ছিল পার্লামেন্ট মেম্বার। তো তাহলে এই যে কথাটা বললেন যে পিআর হলে আপনার মানে ওই বাণিজ্য হবে না মনোনয়ন, এগুলো আমার মনে হয় না যে খুব মানে ডাজন্ট মেক এনি সেন্স। আমার বক্তব্য না এটা, না আমি বলছি যে যেটা বলেছেন উনি, ওনার প্রতি সম্মান রেখে আমি বলছি, উনি সম্মানিত মানুষ। না আমি বলছি উনি সম্মানিত মানুষ, আমি ওনার প্রতি সম্মান রেখেই বলছি, বিনয়ের সঙ্গে বলছি। ওনার এই ব্যাখ্যাটা বোধহয় সঠিক না। আমি বরং বলছি, আমি প্রমাণ করে দিতে পারবো যে আপনাদের যে, আমি বলি না যে 1 থেকে ধরেন 30% ভোট যদি পায় জামাত ইসলাম, 90 জন আপনার 90টা আসন পাবে।
1 থেকে 90 জন, মানে একটা ব্যবস্থার কথা আমি বলছি, বিভিন্ন পদ্ধতিতে হতে পারে সেটা, তবে যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বা মানে চালু হওয়ার মতো যেটা, এরকম ক্ষেত্রে আপনার প্রার্থীদের মধ্যে মনে করেন যে এলাকায় যাবে না কেউ, সে বসে থাকবে, তার ইনভেস্ট করার দরকার যেখানে সে সেটা করবে, মনোনয়নটা পেয়ে যাবে। এটা হলো এক জিনিস। আমি একটা জিনিস একটু শিশির মনির ভাইয়ের অনুমতি নিয়ে একটা জিনিস অ্যাড করব। সময় একটু স্বল্পতা এই যে আছে, আর্টিকেল আপনি 106 এর কথা বললেন উনি সংক্ষিপ্ত বারবার, আকারে আমি সংক্ষেপে বলছি, উনি 106 এর কথা বারবার বলেন। এই সরকার 106 এর না, এটা আমিও মানি। গণ অভ্যুত্থানের সরকার ঠিক আছে, এবং সেই গণ অভ্যুত্থানের যে ইটা পেলেনটা কোথার থেকে?